গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই, কলমে ফাবিয়া মম। গল্পের 10ম অংশ। দিদিমনি, বাবা যে গাড়িতে চড়ল, গাড়ি ছেড়েছে কিনা। বৃদ্ধ কথাটা শেষ করার সুযোগ পেল না। মেহনুরের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি, আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে, মেহনুর তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করার চিন্তায় ছিল। কিন্তু তখনই সশব্দে বাইরের হাওয়াটা গরম হয়ে উঠল, গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতর দুটো হর্ন বাজতেই সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। গাড়ি ছাড়ার শব্দ হতেই সদর দরজা ধরে দাঁড়িয়ে পড়ল মেহনুর। চোখের সামনে যে দৃশ্যগুলো দেখতে পেল তাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। দৌড়ের জন্য একটুও স্বাভাবিক হতে পারছে না সে, বুকের হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলায় বসে গেছে। বারবার ঢোক গিলেও খসখসে গলাটা সিক্ত করতে পারছে না, নিঃশ্বাসের টানে বারবার বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। আরও জোর খাটিয়ে দৌড়ানো দরকার, মাহতিমকে আটকানোর জন্য শেষ শক্তিটুকু খরচ করতে কুণ্ঠিত নয় মেহনুর। কিন্তু এতখানি দৌড়ে এসে গলাটা নিঃশ্বাসের টানে ছিঁড়ে যাচ্ছে যেন, টিপটিপ করে কাঁপছে বুকটা, শরীরটা এমন হতবিহবল শক্তিশূন্য লাগছে, তাতে মনে হচ্ছে জ্বর থেকে কেবল উঠেছে মেহনুর। কাঠের আভিজাত্য দরজায় হাত রেখে ফ্লোরের দিকে মাথা নুয়ালো মেহনুর, মুখ হাঁ করে জোরে জোরে শ্বাসকার্য চালাতেই শাড়ির কুচিগুলোর অবস্থা এলোমেলো দেখতে পেল। পায়ের কাছে কুচিগুলো খানিকটা নিচে নেমে গেছে, এক পা এগুতে গেলেই উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। মেহনুর জোরে জোরে দম নিতেই দরজা থেকে হাতটা ধীরেসুস্থে নামিয়ে ফেলল, উষ্টার হাত থেকে বাঁচার জন্য কুচিগুলো উঁচু করে ধরল। বড় বড় দুটো গভীর নিঃশ্বাস নিতেই সামনের দিকে তাকালো মেহনুর। ওমনেই নিঃশ্বাসটা ছাড়ার সুযোগ হল না, স্থিরদৃষ্টিতে থমকে গেল মেহনুর। এতক্ষণ যেই ঝড়টা টের পায়নি, হঠাৎ সেটা এমনভাবে গ্রাস করল, তখন আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না মেহনুর। চোখ দুটো টলমল করে উঠল ওর, তীব্র জোয়ারের মতো উথাল পাথাল হয়ে গাল জুড়ে অশ্রু গড়াতে লাগল। হেডকোয়ার্টার থেকে আসা চকচকে সাদা গাড়িটা চলে যাচ্ছে, বেগতিক স্পিডে এগিয়ে যাচ্ছে বাড়ির মেইন গেটের দিকে। তীব্র ক্ষোভে তাকিয়ে মেহনুর ছিল, ভেবেছিল এক বিন্দু কাঁদবে না। নিজের মনকে বারবার বুঝ দিচ্ছিল ওরকম নিষ্ঠুর ব্যক্তির জন্য কষ্ট পাওয়া যাবে না। গাড়িটা যখন মেইন গেটের বাইরে চলে গেল, যেতেই বায় বাঁক নিয়ে হারিয়ে গেল, তখনই দুপাটি দাঁত শক্ত করে ডুকরে কেঁদে উঠল মেহনুর। ফিসফিস আওয়াজে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল, সমস্ত শরীর কান্নার হিড়িকে কাঁপতে লাগল ওর। ঘুমে ছিল বলে এত বড় শাস্তি দিল। কে জানত চোখের পাতায় ঘুমের যুদ্ধটা হানা দিবে। মেহনুর যদি জানত মাহতিম ওকে না জানিয়ে চলে যাবে, তাহলে মেহনুর ঘুমাতই না। সারারাত যেই মানুষটার হাত টেনে ঘুমালো, তার বিদায়কালে একটাবারও দেখা মিলল না, দেখা হলো না তার হাসিমাখা মুখটা। পেছনে থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল বৃদ্ধ সিরাজ। তিনি মাহতিমকে বিদায় জানিয়ে মাত্র রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল, ওই মুহূর্তে অপ্রকৃতিস্থ অবস্থায় মেহনুরকে দেখে কিছুটা অবাক হয় সে। পরক্ষণে যখন আসলো ব্যাপারটা ধরতে পারে, কিন্তু ততক্ষণে গাড়িটা ছেড়ে দিয়েছে। মেহনুরকে সদর দরজার সামনে ওভাবে ফুপিয়ে কাঁদতে দেখে প্রচণ্ড উদাস হয়ে গেছে সিরাজ। নিজের বয়সটা যদি আগের মতো ক্ষমতা বলে থাকত, তাহলে সাইকেলের প্যাডেল হাঁকিয়ে থামাতে যেত গাড়িটা। খোলা দরজার বাইরে এক পলকের জন্য দৃষ্টি দিল সিরাজ। হেডকোয়ার্টার থেকে আসা বিশেষ গাড়িটা দৃষ্টিসীমার মধ্যে নেই। নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা চলে গিয়েছে। এক বুক হতাশা নিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল বৃদ্ধ। মেহনুরকে অসহায়ভাবে কাঁদতে দেখে তার মনটা আরও ঘুমিয়ে যাচ্ছে। নিরুপায় সিরাজ মন শক্ত করে পুনরায় কাজের দিকে রওনা দেওয়ার জন্য পা বাড়িয়ে যেতে নিল, কিন্তু হুট করে কি যেন ভেবে সদর দরজার বাইরে দৃষ্টি দিল। ওমনেই বৃদ্ধ প্রচণ্ড উত্তেজিত হয়ে স্বর গুলিয়ে ফেলল। থরথর করে কাঁপতে থাকা হাতটা মেহনুরকে ডাকার জন্য উঠালো, কিন্তু বৃদ্ধ একটুও কথা বলতে পারল না। বিস্ময়ের ঘোরে মুখে হাত চাপা দিল বৃদ্ধ। একবার কান্নারত মেহনুরের দিকে তাকালো, আরেকবার বাইরে তাকালো নির্বাক দৃষ্টি দিয়ে।
বাড়ির বাইরে থাকা সৌভিক, মার্জা, নীতি, প্রীতিরা চরম আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। মার্জা কৌতূহল দমাতে না পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এ কি অবস্থা? গাড়ি যে ফিরে আসছে। মার্জার কথা শেষ না হতেই সাদা গাড়িটা ইউটার্ন স্টাইলে ঘুরে এলো। নীতিসহ সবার মনে কৌতূহল জাগিয়ে তুমুল স্পিডে ভেতরে ঢুকতে থাকল গাড়িটা। সবার সামনে দিয়ে ধুলো উড়াতে উড়াতে ড্রাইভারের বিশেষ দক্ষতায় গাড়িটা সদর দরজার কাছে গিয়ে একদম সিঁড়ি ঘেঁষে থামল। কয়েক সেকেন্ডের ভেতর যে দাপুটে খেলা চলল, সেই খেলা দেখে বোকার মতো তাকিয়ে আছে সবাই। যেই মেহনুর ক্ষতবিক্ষত মন নিয়ে কাঁদছিল, সে এখন সদ্য থামা গাড়িটার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা রঙের গাড়িটা নতুনের মতো চকচক করছে, চকচক করছে গাড়ির প্রতিটি কাচের জানালা। ভেতরে যে ব্যক্তিটি বসে আছে, তাকে বদ্ধ জানালার জন্য দেখা যাচ্ছে না। গাড়িটার দিকে অবাকের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই, সবার মধ্যে আকাশ সমেত কৌতূহল কাজ করছে। মাহদি বাদে সবাই তখন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। মার্জা কপাল কুঁচকে সদ্য স্থির হওয়া গাড়িটার দিকে এগিয়ে গেল। মার্জাকে দেখতে পেয়ে জানালার কাচ একটু যেন নামল। কৌতূহলী মেহনুর দূর থেকে দুজনের দিকে তাকিয়ে আছে। ফাঁক হওয়া জানালার মধ্য দিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে কেউ জানে না। মিনিট দুয়েক কথা বলার পর মার্জা যেন স্বাভাবিক হল, তার কৌতূহলী মুখটা যেন সব প্রশ্নের জবাব পেয়ে শান্ত হয়ে গিয়েছে। মার্জা কিছু খোলাখুলি না বলে সৌভিকদের ইশারা দিয়ে ভেতরে যেতে বলল। সৌভিকরা আরও আশ্চর্য হয়ে গেল, কিন্তু মার্জার অমান্য করল না কেউই। বিষয়টা প্রথম প্রথম কেউ বুঝতে পারেনি কেউ, কিন্তু নীতি যখন ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো, তখন সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। মেহনুরের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন মিচকিমিচকি হাসছে। মেহনুর ওদের হাসির কারণটা তখনও ধরতে পারেনি। হতবাক মেহনুর অবুঝের মতো তাকিয়ে তাকিয়ে সবার যাওয়া দেখছিল। এরই মধ্যে ধরাস করে খুলে গেল দরজা। অন্যমনস্ক মেহনুর দরজা খোলার প্রবল আওয়াজে মৃদু ভঙ্গিতে শিউরে উঠল। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে গাড়িটার দিকে দৃষ্টি দিল। সঙ্গে সঙ্গে দেখতে পেল, গাড়ির সামনের সিট থেকে অদ্ভুত পোশাকের লোক বেরিয়েছে। লোকটাকে ড্রাইভার বলা বললেও তার পোশাক আশাক মোটেও স্বাভাবিক ড্রাইভারের মতো না। মেহনুর বড় বড় চোখ তুলে ড্রাইভারকে দেখতে লাগল। তখন মেহনুর মনে করতে লাগল সেই ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামে একবার সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারি কাজে এসেছিল, তাদের পরনে ছিল অদ্ভুত রঙের পোশাক। সেই পোশাকটা দেখার পর বাচ্চা মেহনুর দাদাভাইয়ের হাত ঝাঁকি দিয়ে প্রশ্ন করেছিল, লোকগুলো কারা? প্রত্যুত্তরে হান্নান শেখ মুচকি হাসি দিয়েছিলেন। নাতনির ছোট ছোট আঙ্গুলগুলো আদরে আগলে ধরে বলেছিলেন, দাদুভাই, ওরা সেনাবাহিনীর মানুষ, ওরা দেশের জন্য কাজ করে। দাদাভাইয়ের মুখ থেকে ওমন উত্তর শুনে অবুঝ মেহনুর আবার তাদের দিকে তাকায়। তাদের প্রত্যেকের কাছে থাকা বিশাল বিশাল বন্দুকগুলো দেখতে পেয়ে ভীষণ ভয় পায়। সেই বন্দুক দিয়ে প্রচুর মানুষ মারা যায় এমন ঘটনা দাদার মুখ থেকে শুনেছিল মেহনুর। সেই থেকেই তাদের দেখলে ভীরুতা কাজ করে ওর। মনে হয় তাদের কাছে গেলেই বন্দুক ঠুকে মেরে ফেলবে। আজ একই পোশাকের মানুষ দেখে মেহনুরের পুরনো ভয়টা মনের উঠোনে ঘুরপাক খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে হাতুড়ির মতো ধুকধুকানিটা। মেহনুরকে কাচুমাচু করতে দেখে ড্রাইভার একটু অপ্রস্তুত হলো ঠিকই, কিন্তু অফিসারের বউকে সম্মান দেখানোর উদ্দেশ্যে মাথাটা নিচু করে সালাম ঠুকল। ড্রাইভারকে ওরকম অবস্থায় দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না মেহনুর। এদিকে যে কুচির অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে সেদিকেও যেন বিন্দুমাত্র খেয়াল নেই ওর। ড্রাইভার নিজের কাজ সমাপ্ত করে সোজা বাড়ির অন্যদিকটায় চলে যেতে লাগল, এমন ভঙ্গিতে যেতে লাগলো যেন আগেই যথাআজ্ঞা পেয়ে গেছে ড্রাইভার। পাখির কিচিরমিচির ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ছিল না তখন। পরিবেশটা সোনালি রোদের আলোয় ঝলমল করছিল খুব। সোনালি আলোটা কাচের জানালায় তির্যকভাবে পড়তেই মেহনুরের চোখ ধাঁধিয়ে উঠল। তৎক্ষণাৎ চোখ দুটো ছোট ছোট করে আধবোজা করে ফেলল মেহনুর। চট করে ডান হাতটা চোখের উপর রেখে তির্যক আলোটা আড়াল করার চেষ্টা করল। চোখের উপর ছায়া পেতেই চোখ দুটো খুলল মেহনুর।
আঙ্গুলের প্রতিটি ফাঁক দিয়ে দৃষ্টি চলে গেল গাড়ির চকচকে জানালায়। কাজটা ধীরগতিতে নিচে নামছে, এখন যতই নিচের দিকে নামছে ততই বেড়ে যাচ্ছে বুকের ধরফর ধরফর অবস্থা। মেহনুর নিজের সবটুকু চাহনি দিয়ে জানালার ভেতর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। চোখের সামনে ওই মানুষটার মুখ যত পরিদৃষ্ট হচ্ছে ততই বাহাতের মুঠোয় ধরা কুচিগুলো ভয়ঙ্করভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। বিস্ময় বড় হচ্ছে চোখের চক্ষুতারা, নির্বাক হচ্ছে মুখের ভাবভঙ্গি। জেল দিয়ে সেট করা চুলগুলো আজ অন্যান্য দিনের তুলনায় স্মার্টলি ব্রাশ করা, গাল দুটোর অবস্থা ক্লিনশেভ দেখা যাচ্ছে। চোখে ব্রাউন স্ট্যান্ডার্ডের সানগ্লাস লাগানো, তার মুখে কোনো হাসি নেই। সজাগ চাহনিটা আজ চশমার জন্য দেখা যাচ্ছে না, মুখটা কেমন শক্তকঠোর করে রেখেছে, দেহভঙ্গিতে প্রকাশ পাচ্ছে আলাদা গাম্ভীর্য মূর্তি, যা ছিল না কোনোভাবে। ব্রাউন গ্লাসটার ভেতর দিয়ে তীক্ষ্ণদৃষ্টিটা সোজা মেহনুরের দিকে পড়ল। এবার মেহনুর সেকেন্ডের ভেতর থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলল। জোরে একটা ঢোক গিলল, লম্বা একটা নিঃশ্বাস নিল, আবারও হতবিহব্বল চাহনি নিয়ে মাহতিমের দিকে তাকাল। মেহনুরের হাঁসফাঁস অবস্থা দেখে গম্ভীর মুখে ধীরে ধীরে কিরণ ফোটার মতো হাসি ছলকে উঠল মাহতিমের। মুচকি হাসিতে হেসে দিল, মাথাটা ডানে বামে হালকাভাবে নাড়াতে লাগল সে। খট করে দরজাটা খুলে বাইরে পা রাখল মাহতিম। সিট থেকে বাইরে বেরুতেই হা করে চোয়াল ঝুলালো মেহনুর। আশ্চর্য দৃষ্টিতে মাহতিমের দিকে চোখ বুলাতেই চশমার দুই ডাট ধরে সানগ্লাস খুলল মাহতিম। মেহনুরের দিকে এগিয়ে আসতেই হাতটা পেছনে ঘুরালো সে। সিটের দিকে হাতটা তাক করতেই চালান দিল চশমাটা। ওমনেই চশমাটা গদিতে বাড়ি খেয়ে একটু দূরে ছিটকে পড়ল। মেহনুর ক্ষণকালের জন্য মাহতিমের পেছনে থাকা চশমাটার দিকে নজর দিয়ে তাকালো। এদিকে মাহতিমের তীক্ষ্ণদৃষ্টি মেহনুরের উপর পর্যবেক্ষণ চালাচ্ছে। বিদায় না দেওয়ার জন্য অবস্থা কেমন খারাপ হয়েছে সেটাই দেখতে পেয়ে বাঁকা হাসছে মাহতিম। নাকের মাথাটা রক্তিম দেখে ঠোঁটের হাসিটা বেড়ে গেছে ওর। চোখের অবস্থা কতটা নাজেহাল হয়েছে সেটা আর বলার প্রয়োজন রাখে না। মাহতিম ডানে বামে একবার চোখ ঘুরালো, আশেপাশে কোনো কাকপক্ষীয় নেই সেটার হিসেব বুঝে ভালোভাবে আশ্বস্ত হল। মেহনুর উজবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মাহতিম। চোখের পলকেই দুহাত এগিয়ে মেহনুরের খুলে আসা চুলগুলো খোপা পাকাতে থাকল। কুচি ধরা হাতটা বৈদ্যুতিক শক খাওয়ার মতো ঝট করে ছেড়ে দিল মেহনুর। কুচিগুলো একের পর এক পড়ে গিয়ে পায়ের কাছে জড়ো হয়ে গেল। খোপা পাকা থাকা মাহতিম খানিকটা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকাল। কুচিগুলো যে ওর জন্যই নষ্ট হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল মাহতিম। হাসিটুকু ঠোঁটে রেখে মেহনুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ কাল রাতের মতো আবারও তোমাকে স্পর্শ করি? মেহনুর উত্তর দিল না কোনো। চোখের সামনে শুভ্র পোশাকের ব্যক্তি দেখে হৃদযন্ত্র বেকায়দায় ধকধক করছে ওর। গলা শুকিয়ে কাঠফাটা মাঠের মতো খা খা করছে যেন। বুকটায় যেহারে ধকধক ছন্দের তাল উঠেছে, প্রচণ্ড উৎকণ্ঠায় হাঁসফাঁস করতে করতে পিছিয়ে যাচ্ছে মেহনুর। কাল রাতেও যে মানুষটা স্বাভাবিক ব্যক্তির মতো শুয়েছিল, যার হাতটা টেনে নিজের অবুঝ মনকে শক্ত করেছিল, আজ তাকে অন্য বেশে দেখে তালগোল পাকিয়ে ফেলছে মেহনুর। বলিষ্ঠ দেহে আষ্টেপৃষ্ঠে ঢেকে আছে সাদা টানটান পোশাক, সাদা শার্টের নিচে ঢেকে আছে গোত্রাতের প্রশস্ত বুকের জায়গাটা। সাধারণ প্যান্টের বদলে আজ দেখা যাচ্ছে সাদা রঙের প্যান্ট। কোমরের বেল্টটাও যেন অদ্ভুত রকমের আজ। ইনকরা শার্টটা সুকৌশলে বেল্ট দিয়ে আটকে রেখেছে মানুষটা। বুকের ডান পকেটে লেগে আছে বিভিন্ন ধরনের ব্যাজ। সেই ব্যাজ যে এক একটা দুর্ধর্ষ অর্জনের চিহ্ন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রতিটি ব্যাজের দিকে একবার একবার করে চোখ বুলালো মেহনুর। শরীরের রক্ত যেন টগবগ করে ছুটে যাচ্ছে তার। হৃৎপিণ্ডের দ্রুতক্রিয়ায় বিবশ লাগছে নিজেকে। মেহনুরকে অবসন্ন দেখে বিষয়টা ধরতে পারে মাহতিম। তৎক্ষণাৎ তার দেরি না করে হাতটা খাবলে ধরে ওর। যতটা দূরে গিয়েছিল মেহনুর, সেটা ধুলোর মতো ঘুচিয়ে দিয়ে কাছাকাছি আনল তাকে। ফর্সা চিবুকটা ডানহাতে ছুঁয়ে মুখটা নিচে নামালো মাহতিম। ঠোঁট দুটো এগিয়ে মেহনুরের কপালে গাঢ় চুমু দিতে গিয়ে থেমে গেল।
মেহনুর তীব্র উৎকণ্ঠায় ক্ষণিকের জন্য শ্বাস আটকে রেখেছিল। সেই ক্ষণিকের মুহূর্ত যখন আর সম্পন্ন হল না, তখন বাধ্য হয়ে চোখ খুলল মেহনুর। সাথে সাথে মাহতিমের মুখটার দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। যতবার জোরে জোরে দম নিচ্ছে, ততই নাসাপথে সুগন্ধ পারফিউমের সুবাস প্রবেশ করছে। নিজেকে অন্য ভুবনে আবিষ্কার করতেই হঠাৎ যেন কানে শান্ত সুরটা ভেসে এলো। তুমি কি একা থাকতে পারবে মেহনুর? রাতে যে আমি থাকব না, কিভাবে থাকবে? কাল রাতে একটু আশা করিনি। বিশ্বাস করো, তোমার পেটে আমার হাত ছিল, মানে তুমি আমার হাত টেনে ঘুমিয়েছ। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো এবার বুঝতে পেরেছ? তুমি তো নীরবেই তোমার সবটুকু বিশ্বাস আমায় দিয়ে দিয়েছ। এখন কি থাকতে পারবে? কোনো উত্তর নেই মেহনুরের। বুক ফুলিয়ে জোরে দম নিতেই নিচের ঠোঁটটা উপরের ঠোঁট দিয়ে আবদ্ধ করল সে। একবার মাহতিমের প্রশ্নসূচক দৃষ্টির দিকে তাকালো, এরপর দৃষ্টি ঘুরালো মাহতিমের বুকের বাপাসটার দিকে। সেখানে সূর্যের আলোতে চকচক করছে কালো সোনালির আয়তাকার নেমপ্লেটটা। নেমপ্লেটের প্রতিটি অক্ষর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে পড়তে লাগল মেহনুর। মিস্টার আনসারি ইংরেজি বর্ণমালায় লিখা চারকোনা নেমপ্লেটটার উপর থেকে দৃষ্টি সরালো মেহনুর। এদিকে মাহতিম নীরবে নিজের হাত দুটো নামিয়ে ফেলল। মেহনুর বাকহীন ভঙ্গিতে তাকিয়েছিল, মাহতিমের প্রতি বিন্দুমাত্র বিশেষ অভিব্যক্তি প্রকাশ না করে ঝাপসা চোখে তাকালো সে। রাগে ক্ষোভে অভিমানে তীব্র আক্ষেপে বলতে লাগল, আপনার আসলো পরিচয়টা আগে জানলে আমি হয়তো কোনোদিন আপনাকে চাইতাম না, কোনোদিন চাইতাম না। আপনি চলে যান, আপনি এখনই চলে যান। আপনাকে চাই না, চলে যান। অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলতেই হু হু করে কেঁদে উঠল মেহনুর। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে মাহতিম। বাক্য ফুরিয়ে শব্দ হারিয়ে মূঢ় হয়ে গেছে সে। হতবাক নির্বাক অবস্থাটা না কাটাতেই বাহাতের কবজিটায় টিকটিক করা ঘড়ির দিকে সময় পরখ করল। এখনো হাতে যতটুকু সময় আছে সেটা ওর জন্য যথেষ্ট সময় নয়, ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও হাতে নাতে রিস্কটা নিয়ে ধাম করে গাড়ির দরজাটা পা দিয়ে আটকালো মাহতিম। মাহতিমের পরিবর্তিত রূপ দেখে বিচলিত হল মেহনুর। ভাববার সময় না পেতেই ডান কবজিটা চোখের পলকে মাহতিমের হাতের বলয়ে চলে গেল। মাহতিম বেপরোয়াভাবে কোলে তুলল মেহনুরকে, আশেপাশে দৃষ্টি না দিয়ে গ্যারেজটার দিকে হনহন করে এগিয়ে গেল। এদিকে দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাচ্ছে মাহতিমের ভাইবোন ও বন্ধুর দল। দুপাশের সদর দরজার চিপায় লুকিয়ে লুকিয়ে দুজনের অবস্থা দেখছিল ওরা। মিয়াবিবি মিলে কি সিনসিনারি দেখায় সেটার জন্য উন্মুখ হয়েছিল। অথচ মাহতিমের ওমন যাওয়া দেখে সবকটা হতাশ হল। মাহতিম কি টের পেল নাকি এখন সেটা নিয়েই চিন্তা হচ্ছে? যদি মাহতিম সত্যি সত্যি টের পেয়ে যায় তাহলে একটারও গায়ে চামড়া থাকবে না। ছাল তুলে খাল বানিয়ে সেখানে কুমির চাষ করবে মাহতিম। ভয় সবার বুকটা দুরু দুরু করছে। নীতি ওদের সঙ্গ দেওয়ার জন্য এখন নিজের নির্বুদ্ধিতার উপর লজ্জাবোধ করছে। যদি মাহতিম নীতিকে ধরে ফেলে তাহলে কানটা ছিঁড়ে কোথায় ভাসিয়ে দিবে কে জানে। দরজার দুই দ্বারের চিপা থেকে সবগুলো বেরুল তখন সবার মুখের উপর ভয়ের ছায়া নেমে এসেছে। মুখগুলো কালো হয়ে ভয়ের আশঙ্কায় উসখুস করছে। সিয়াম ছি ছি ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলল, তোরা কি নাস্তার সময় আমার পানিতে কিছু মিশাইছিলি? আমি কি নেশা করছি? লা হাওলা, এইটা কি করলাম? এখন যদি মাহতিম ধইরা ফেলে আমার মানিজ্জত কই থাকব? কি মুখ নিয়া ওর সামনে বন্ধু পরিচয় দিমু? শালার পুতে তো আমারে লাইথায়া শেষ করব। সিয়ামের কথা শেষ না হতেই রাগী সুরে সৌভিক বলল, আমি বারবার তোদের না করছিলাম, বারবার বলছিলাম এমন শয়তানি করিস না। ওরা জামাই বউ, ওদের প্রাইভেসিটা অ্যাটলিস্ট ছেড়ে দে। তোরা কি ভুলেও আমার কথা শুনছিলি? এখন ভয় পাস কিসের জন্যে? সৌভিকের কথায় চটে উঠল তৌফা। সাথে সাথে সৌভিকের পিঠে দুম করে এক ঘা বসিয়ে ছাড়ল। সৌভিক চোখ রাঙানি দিয়ে তাকালে টকবগে রাগটা আরো দুদফা দেখালো তৌফা।
তখনই তৌফের কাজে বাধা দিয়ে হায় হায় কণ্ঠে বলল সিয়াম, আরে ভাই থামো তোরা, প্লিজ এমন করিস না, আপাতত থামো, আগে দেখ মাহতিম গ্যারেজে ঢুকছে নাকি। ওর ভাবসাবে তো মনে হইল ভাবিরে গলা টিপা ধরব। সিয়ামের কথাটা শেষ করতে দেরি, ওমনেই পেছনে থেকে শান্তশক্ত কণ্ঠ ভেসে এলো। সবাই একযোগে সেদিকে তাকালে তখনই মাহদিকে দেখতে পেল। মাহদির হাতে মার্জার অ্যান্ড্রয়েড ফোনটা দেখে সবাই সরু দৃষ্টিতে তাকালো। মাহদি চুপচাপ হেঁটে আসতে আসতেই ফোনটা 3/4 প্যান্টের ডান পকেটে পড়ল। সিয়ামের ভীত মুখটার দিকে স্বাভাবিক দৃষ্টিতে বলতে লাগল, তোমরা যে এক একটা বোকা এটা নিয়ে সন্দেহ নেই। দরজাটার চিপায় না লুকিয়ে জানালার পাশেই লুকাতে পারতে। ভাইয়া তোমাদের দেখেনি বুঝছ? ভাইয়ার অ্যাটেনশন এখন আমার বউয়ের দিকে। আমার বউ যে বিদায় না দিতে পেরে কেঁদেছিল, সেটার জন্য ভাইয়া এসেছে। এখন হাটপাট গুটিয়ে নিজেদের রুমে যাও, তাদের বিরক্ত করো না। মুরুব্বির মতো বয়ান দিয়ে আবার ফোনটা বের করল। পাবজির গেমটা বের করে সেটা স্টার্ট করতে করতে রুমে চলে গেল মাহদি। নিজেদের বোকামির ধরনটা সামান্য একটা পুচকে ছেলে ধরিয়ে দিচ্ছে, এর চেয়ে লজ্জার ব্যাপার হয়? সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল। নিজেদের গাধামির অবস্থা দেখে তখন সবাই একসাথে নিঃশ্বাস ছাড়ল। মাহতিমের রাগ দেখে সবাই মনে মনে চিন্তায় ভুবে আছে। নীতি অসহায় দৃষ্টিতে মুখ তুলে সবার দিকে চোখ বুলাতে বুলাতে বলল, কি বিপদ হলো এটা? কেন হলো? ভাইয়ার এই মুহূর্তে রেগে যাওয়াটা শুভ লক্ষণ নয়। আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই কেন হলো? যদি মেহনুর রজনী মামির ভাগ্নির ব্যাপারে জেনে যায় তখন কি হবে? আর কত ঝামেলা হবে রে ভাই। কেউ কি এ ব্যাপারে ভেবেছ? আমরাও তো থাকছি না, তোমরাও চলে যাচ্ছ। মেহনুর তো একটুও শান্তি পাবে না সৌভিক ভাই। আমি আর ভাবতে পারছি না সামনে কি হবে, কেউ তো বলো। টেনশনে আর থাকা যাচ্ছে না। অন্ধকার গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচণ্ড ভয় পেল মেহনুর, সাথে সাথে মাহতিমের শক্ত হাতের বাহুবন্ধনে ছটফট শুরু করল। মাহতিম শক্ত চাহনি দিয়ে এক পলক ভয়ার্ত মুখটার দিকে তাকালো, এরপর চোখ ঘুরালো গ্যারেজের দিকে। মেহনুর যেভাবে নড়াচড়া শুরু করেছে এতে মস্তিষ্কের ভেতর টকবক করছে ওর। রাগে ইচ্ছে করছে এখনই কিছু একটা ঘটিয়ে ফেলতে, এখনই নিজের জঘন্যতম রূপটা দেখিতে দিতে, কিন্তু মেহনুর সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। মাহতিম নিজের ভয়ানক রাগটা দাঁতে চেপে পেশিবহুল হাত দুটো আরো কঠোর করে নিল। ওমনেই মেহনুরের ছোট্ট দেহটা মাহতিমের শক্ত হাতের বলয়ে গুটিসুটি হয়ে গেল, বুকের সাথে কাদো কাদো মুখটা ঠেকে গেল তৎক্ষণাৎ। আসন্ন বিপদ নিয়ে ভাবনা হতেই অশান্ত ধারায় দুচোখের অশ্রু ছেড়ে দিল মেহনুর। মাহতিমের সাদা কলারটা আর শক্ত করে ধরল না। ডান হাতের 5টি আঙ্গুল দিয়ে সাদা কলারটা ধরেছিল, ধীরে ধীরে সেখান থেকে হাত নামিয়ে ফেলল মেহনুর। চোখের সামনে আর কোনো কিছু দেখতে পেল না। সূর্যের শেষ আলোটা চোখ থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার অবস্থা বিমর্ষ হয়ে আছে। বিষণ্ণতায় ডুবে আছে সবার চিন্তা চেতনা। মাহতিম এই মুহূর্তে কি করবে, কি করছে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই। আপাতত একটাই চিন্তা, বাড়িতে খুব শীঘ্রই রজনী মামি আসছে। রজনী মামি ভোর 6টার ট্রেনে চেপে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টা কি 1টার মধ্যে এখানে সশরীরে উপস্থিত হবে। এই মহিলার ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কথা বলতে পারেনি। কারো দুঃসাহস নেই রজনী ইবনাতের সাথে ঝগড়া বা তর্ক করার। মহিলার আসলো পরিচয়, তিনি একজন বিধবা, মাহতিমের মরহুম মামার স্ত্রী। স্বামী ইন্তেকালের পর তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রুষ্ট স্বভাবের আচরণে। বিধবা হিসেবে সাদামাটা পোশাক আশাক পরাটা বাহুল্য বলা চলে, কিন্তু রজনী ইবনাতের ক্ষেত্রে সবটাই উল্টাপাল্টা দেখা যায়। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র তার পরিচিতি ছড়িয়ে গেছে,
মাঝে মাঝে মার্জাও তার কাছে চুপচাপ হয়ে যায়। বড় ভাইকে যথেষ্ট সম্মান করত বলেই ভাবির প্রতি সমীহ দেখায়। মার্জা ছোট থেকেই হান্নান শেখের পরিবারে ভালো সখ্যতা গড়েছিল, আলাদা প্রীতিপূর্ণ টান ছিল সবার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন চিন্তার ছিল তেমনই ছিল উগ্র প্রকৃতির। জাকির মেশকাত শহরের হাওয়ায় বেড়ে উঠেছিল, শহরের যত বিধ্বংসী চিন্তাচেতনা থাকতে পারে সবটাই সে ধারণ করেছিল। দু ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল, মার্জা কখনো ভাইয়ের কাছে যেতে চাইত না। জাকির পড়ালেখার টানে শহরেই থাকত, সেই শহরেই ব্যবসার ঘাঁটিটা স্থাপন করে ফেলে। দিনকে দিন ফুলে ফেপে ওঠে তার ব্যবসার বিস্তার, নামসুখ্যাতি ছড়িয়ে পড়ে দিকবিদিক। মার্জা যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হল, তখনই জাকির ধুমধাম করে বিয়ে করলেন রজনী ইবনাতকে। শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশেও ব্যবসার প্রসার ঘটাতে থাকলেন, কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়া ত্যাগ করলেন তিনি। ফুসফুসের রোগকে জয় করে রুহ ছাড়লেন একদিন। তাসের খেলাঘরের মতোই উনার সব ব্যবসা ধুলোর মতো ভেঙে গেল। চতুর্দিকে ঋণকর্জ বাঁধিয়ে রজনীকে যখন একা ফেলে গেলেন, তখন মাহতিমের বাবা নিজের উদারতার পরিচয় খোদাই করে বিধবা মহিলাকে আশ্রয় দিলেন। মার্জাও স্বামীর সিদ্ধান্তে জুৎসই রাজি ছিল, তখন থেকেই রজনীকে পরিবারের সদস্যরূপে গ্রহণ করে সবাই। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও মাহতিমের বাবা যখন পরগামী হল, তখন থেকেই দেখা গেল আসলো চরিত্র। মার্জার সাথে যথেষ্ট অমায়িক সম্পর্ক রজনীর, মনেমনে মিল হলে সম্পর্ক যেমন মধুর হয় ঠিক তেমনটাই বলা উচিত। বিশ্বাসের স্থানটা কঠোরভাবে আয়ত্ত করেছে মহিলা, মাঝে মাঝে মাহতিমের চেয়েও রজনীর প্রতি বিশ্বাস কাজ করে প্রবল। মাহতিম এ নিয়ে আগে থেকেই ক্ষুণ্ণ অনুভব করে, কিন্তু মাকে কষ্ট দিয়ে বাক্য খরচ করেনি সে। রজনীর আসলো চরিত্র নীতিপ্রীতিদের কাছে বহু আগেই ধরা পড়েছে, তার সুবাদে একে একে ধরা পড়েছে সবার কাছে। মাহতিমের বিচক্ষণ বুদ্ধির কাছে রজনী কখনো নিজেকে ধরা দিতে দেয়নি। মহিলা সবসময় জানত, মাহতিম তার বাবার চেয়েও কয়েক ধাপ বেশি চতুর, চালাকির প্রতিযোগিতা ছাড়াই মাহতিমকে তিনি বিজয়ী ঘোষণা করতে বাধ্য। তিনি খুব সতর্ক থাকেন মাহতিমের জন্য, বিশেষ করে মাহতিম যখন ছুটি কাটাতে বাড়িতে আসে তখন তিনি ইচ্ছে করেই নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এবারের ঘটনা আগের মতো সোজাসাপটা নয়, মাহতিম এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে, এটা নিয়েও চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছে রজনী। মাহতিম যদিও বিয়েঘটিত সম্পর্কের দিকে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযত থাকে, তাই তিনি চিন্তামুক্ত ছিলেন বলা চলে। নিজের একমাত্র ভাতিজির সাথে বৈবাহিক সম্পর্ক করার চিন্তা সেই শৈশব থেকে ছিল উনার। মাহতিমের আচারাচরণ ছোট থেকেই উনার বিশেষভাবে পছন্দ। বয়সের সাথে সাথে আচারনিষ্ঠ হওয়ার পাশাপাশি সৌষ্ঠব্য দেহের মাহতিম মেয়েদের নজরে সর্বত্রভাবে আকর্ষণীয়। নিজেকে বাঁধাধরা নিয়মের মধ্যে না রাখলেও মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। সেনাবাহিনীর বয়েজ স্কুলগুলোতে কড়া নিয়মের মধ্যে বড় হয়েছে সে, বাবার নীতিতত্ত্বকে মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষার প্রতিটি স্তর পার করেছে। আজ সেই রজনীর জন্য কারো মনে শান্তি নেই। রজনী নিশ্চয়ই মেহনুরকে দেখে প্রফুল্ল বোধ করব না, মাহতিমের অনুপস্থিতিতে কী ধরনের আচরণ দেখাতে পারেন সেটা নিয়ে সংশয়ে ভুগছে সবাই। নীতি কল্পনা করার চেষ্টা করল, রজনী মামি মেহনুরকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেলল নীতি। সম্পর্কের দিক দিয়ে মেহনুর যতই বড় হোক, বয়সের অঙ্কটা চিন্তা করলে মেহনুরের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যিই ভেতর থেকে কোমল। তার মধ্যে কোনো খাদ নেই, খুঁত নেই, খুশখুশে স্বভাবও নেই। একবার যদি মাহতিম নামক বীজটি মনের ফসলি জমিতে বপন করা হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করবে মেহনুর। ভালোবাসায় অনভিজ্ঞ মেহনুর একটু একটু করে মাহতিমের সৌহার্দ্যে নিজেকে অভিজ্ঞ করতে শিখছে, ধীরে ধীরে মন বাড়িয়ে ছুটছে, অনুভূতির জগতে পা ফেলে নবফুলের মতোই পরিস্ফুটিত হচ্ছে। নীতি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মেলল, পিঠের পেছনে থেকে সোফার কুশন নিয়ে কোলে রাখল। শান্তসুরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের হাতে কিছুই করার নেই।
এই মুহূর্তে রজনী মামির আশাটা যেমন আশ্চর্যজনক, তেমনি চিন্তার বিষয়। আমার শুধু চিন্তা হচ্ছে মেহনুরের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ও শহরের কিচ্ছু চেনে না, জানে না, দেখেনি। ওর শেফালি চাচিটা মাহতিম ভাইয়ের জন্য আগাতে পারেনি, কিন্তু রজনী মামির বেলায় কি ঘটবে সেটা আর বলার ইয়ত্তা রাখে না। মামি যেন একাই আসুক সেই দোয়া করো, যদি উনার ভাইয়ের মেয়েকে সঙ্গে আনেন তাহলে কিন্তু বিপদ। মেহনুরকে একদম জ্বালিয়ে মারবে। মেয়েটা চিলতে খানি স্বস্তি পাবে না। সবাই ড্রয়িং রুমের সোফায় উদ্ভ্রান্তের মতো বসে আছে। চিন্তিত মুখে কারো কোনো হাসি নেই। সবাই নিজেদের চিন্তাভাবনা নিয়ে ব্যাপকভাবে মশগুল। মাহদি চুপচাপ সোফায় বসে সবার দিকে তাকিয়ে আছে। নীতির কথা শুনে আবারও উদাস দৃষ্টিতে সদর দরজার বাইরে তাকালো। থমথমে পরিবেশে ছেদ ঘটিয়ে সামিক বলে উঠল, একটা ব্যাপার বলতো, মাহতিম ভাই সিভিল ড্রেস না পরে ইউনিফর্ম পরেছে কেন? সবসময় তো সিভিল ড্রেসে এতে দেখতাম। ভাই কি ডিরেক্ট হেড অফিসে যাবে নাকি? সামিকের উত্তরটা দেওয়ার জন্য বিরস মুখে বলল তৌফা, মাহতিমের ছুটি যে কালই শেষ, এই ব্যাপারে জানোস কেউ? জানোস না? ওর ডিউটি আজকে থেকে শুরু। বিকেল 4টার মধ্যে ওর হাজিরা দেওয়া লাগব। না দিতে পারলে ওর জন্য কেমন ব্যাপার হইব উইটা একবার ভাবিস। তৌফির কথা শুনে চকিতে তাকালো সবাই। কপালে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। বলে কি, যদি আজকে থেকে মাহতিমের ডিউটি শুরু হয় তাহলে ও এখনো রওনা দেয়নি কেন? ও কখনো কাজ নিয়ে দেরি করেছে কিনা কেউ চেষ্টা করেও মনে করতে পারল না। না জানি মেহনুরের পালে কি ধরনের শনি আছে, ওর জন্যই তো যাওয়া নিয়ে বাধা খেয়েছে। তৌফির কথার প্রেক্ষিতে ফারিন বলে উঠল, ভাইয়া লেট করলে সমস্যা নেই, সমস্যা হলো রজনী মামির প্রেসেন্স নিয়ে। ভাইয়ার নিজের অফিসিয়ালি কাজগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এখন জাস্ট প্রে করো রজনী মামির ভাতিজি যেন না আসে। ফারিনের কথায় নীরবে সম্মতি জানালো সবাই। রজনীকে ট্যাকেল দেওয়াটা কঠিন হলেও তার ভাতিজিকে সহ্য করা দুঃসাধ্য ব্যাপার। ওই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে তাহলে সহজে এখান থেকে যেতে চায় না। নিজেকে উচ্চ বংশের মেয়ে ভাবতে ভাবতে মনের ভেতর ভালোই অহংকার জন্মে গেছে। ছোট থেকেই বাড়ি গাড়ি মাঞ্জস নিয়ে আলাদা ধরনের গর্ব রয়েছে। রজনীর ইচ্ছেতে তার ভাতিজি দিনের পর দিন, মাসের পর মাসও এ বাড়িতে পড়ে থাকে, তবুও মার্জা এতে আক্ষেপ বোধ করে না। অনেকক্ষণ পর নিজের চিন্তাজগৎ থেকে বের হলো সিয়াম। সকলের দিকে একবার একবার করে চোখ ঘুরাতেই বিচক্ষণ ব্যক্তির মতো বলতে লাগল, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। রজনী মামি যদি মেহনুর ভাবির ক্ষতি করে, মাহতিম দেশের যে প্রান্তেই থাকুক ডাইরেক্ট অ্যাকশন নিতে দেরি করব না। আমি ওরে নেংটাকাল থেকে চিনি, ওর ভিতরে কি বাস করে এইটা বাইরের কেউ আন্দাজ করতে পারব না। ওর তেজের পরিমাণ যদি বাড়ে রে, থাক আর কইলাম না, খালি একটা কথাই বলুম, ওর জিনিসে যদি কেউ হাত দেয় তাহলে মামা ইন্নালিল্লাহ জপা লাগব। তরুণের পা কিন্তু জীবনেও ঠিক হইব না। আর ওর টুনটুনিতে খালি একটা লাথি মারছিল, ওমনেই শালার ব্যাটাগিরি জন্মের লিগা শেষ, বাকি জীবন যদি বাঁচে তাহলে ওর জীবনে সুখফুক নাই। উদাহরণ খালি একটা দিলাম, আরও যদি শুনতে চাস তাহলে কিন্তু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগব। থমথমে পরিবেশে তপ্তকর হাওয়া বয়ে গেল। সবার মধ্যে যে উদাসীন্যতা দেখা যাচ্ছিল সেটা এখন বিন্দু পরিমাণ নেই। ঠোঁটে মুখে অদ্ভুত ভঙ্গির হাসি ঝুলছে সবার, চকচক করছে চক্ষুজোড়া। মাহতিমের পুরনো দিনের ঘটনাগুলো স্মৃতিচারণ করতেই তৃপ্তিসূচকের হাসি ঝুলছে সবার। অন্ধকার গ্যারেজের ভেতর ফিসফিস ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। শব্দটা দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে। গ্যারেজে আলো বাতাস না থাকার জন্য শব্দ করে নিঃশ্বাস টানছে মেহনুর। গলায় শুকিয়ে শুকনো কাঠের মতো খড়খড়ে লাগছে, ডান হাতটা এখন মাহতিমের ঘাড়ের উপর রাখা।
মাহতিম যে জিপের উপর বসিয়ে নীরবঘাতীর জোর খাটাচ্ছে সেটা ধরতে পেরেছে মেহনুর। কোনো প্রকার গর্হিত কাজ না করলেও একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। সেই শব্দটা কিসের শব্দ সেটা অন্ধকারের জন্য ধরা যায়নি। মেহনুরের একবার মনে হয়েছিল মাহতিম হয়তো কিছু একটা ভাঙছে, আবার মনে হয়েছিল কিছু একটাতে ঘুষি মেরেছে, কিন্তু আসলো ঘটনা কি সেটা পরিষ্কারভাবে ধরার সুযোগ নেই। মেহনুর কান্নার জন্য চোখ মেলে তাকাতে পারছে না, চাপা কান্নার জন্য চোখের পাতা ভারী হয়ে ফুলে গেছে, নাক দিয়ে নিঃশ্বাস টানতে হিমশিম খাচ্ছে খুব। মনকে শক্ত করে মাহতিমের উদ্দেশ্যে কাঁপা কাঁপা সুরেই বলতে লাগল, আপনি আমার উপর জোর খাটালে খুশি হন? কেন এভাবে ধরে রেখেছেন? কথাটা যেন গায়ে লাগলো মানুষটার। মেহনুরের হাতটা ঘাড় থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতার আওয়াজ হতেই মেহনুর বুঝতে পারল মাহতিম কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হল মেহনুর, মুখে কিছু বলল না। অন্ধকারের মধ্যেই অবুঝ দৃষ্টিতে ড্যাবড্যাবে করে তাকিয়ে রইল। মাহতিমের উপস্থিতি, মেজাজের অবস্থা, মুখের দশা, কোনোটাই মেহনুর আজ করতে পারল না। বাহাতের উল্টো পিঠে ভেজা ভেজা চোখ দুটো মুছল, গালটাও হাতের তালুতে খানিকটা মুছই নিল। নাক টেনে পিটপিট করে তাকাতেই আকস্মিকভাবে সমস্ত দেহের উপর রোমাঞ্চকর অনুভূতির শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসের উত্তাপ বেড়ে উঠল দ্রুত, চাঞ্চল্যকর হৃদয় চনমনিয়ে উঠল। দুটো হাতের মুঠো যেন আঁকড়ে ধরল ঘাড়টা। নখদর্পণে খামচে ধরল ঘাড়ের চামড়ার স্তর। চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগল মেহনুরের, চোখ দুটো বন্ধ করে রাখল কয়েক চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগল মেহনুরের, চোখ দুটো বন্ধ করে রাখল কয়েক মুহূর্ত। নিচের ঠোঁটটা শক্ত করে দাঁতে কামড়ে রাখল মেহনুর, এক পর্যায়ে বাহাতটা ঘাড় থেকে নামাতে লাগল আস্তে ধীরে। প্রশস্ত কাঁধটার উপর হাত রেখে আবার মুঠোবন্দি করে খামচে ধরল মেহনুর, ওমনেই ঠোঁট ভেদ করে অস্ফুট সুরে ককিয়ে উঠল। তবুও খামচানো হাতটা কাঁধটাকে ছাড়ল না, আগের মতোই দৃঢ়তার সাথে আঁকড়ে ধরল। কাঁধে থাকা সিলভার রঙের স্টারগুলো মেহনুরের বাহাতের তালুতে বিঁধে যাচ্ছে, হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। মাহতিমের জেলমাখা চুলগুলো মেহনুরের চোয়ালের সাথে স্পর্শ হচ্ছে বারবার। অদম্যভাবে মেহনুরের গলায় গাঢ় চুম্বনের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে তখন। মেহনুর বিবশ হয়ে পড়ছিল মাহতিমের উষ্ণ সাহচর্যে, ধাক্কা দিয়ে সরানোর মানসিকতাও কাজ করছিল না যেন। ভয়াবহ ক্ষোভটাও ধূলিসাৎ হয়ে উবে যাচ্ছিল মেহনুরের। ডান হাতটা ঘাড় থেকে নামাতে নামাতে ক্লিন শেভের হালকা ধারালো গালটায় পরম মায়ে রাখল। ওই মুহূর্তেই সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতোই ছেড়ে দিল মেহনুরকে, দ্রুতগতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বদ্ধ দরজার দিকে। মেহনুর শব্দ উৎসের দিকে কপাল কুঁচকে তাকাতেই তৎক্ষণাৎ চোখে আলো লাগল ওর। সাথে সাথে চোখ খিঁচুনি দিয়ে মাথা নুয়াতেই কিছুক্ষণের মধ্যে আলোর ভেতর চোখ সইয়ে ফেলল। স্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকাতে নিলে হঠাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো সামনের দিকে তাকালো মেহনুর। তখনই দেখতে পেল গ্যারেজের দরজা খোলা, আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার স্পষ্ট চোখেই দেখতে পেল সাদা গাড়িটা গেট পেরিয়ে চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসার ভঙ্গিতে নেই। মেহনুর জিপে বসা অবস্থায় হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরক্ষণে চোখ নামিয়ে কোলের দিকে তাকালো। নিজের ব্যথাযুক্ত ডান হাতটা আসলো বেশ খানিকটা কেটে গিয়েছে। সাদা ইউনিফর্মের দুই কাঁধে সিলভার রঙের স্টার লাগানো ছিল, কাঁধটা যখন অজ্ঞতাবশত খামচে ধরেছে তখনই স্টারের পাঁচটা চোখা মাথা নরম হাতের তালুতে ঢুকে গেছে। বেশ রক্ত ঝরছে এখন। তরতাজা লাল রক্তগুলো গলগল করে বের হতেই কবজি বেয়ে কনুইয়ে চলে এসেছে। রক্তের অবস্থা দেখে একটুও ভয় পায়নি সে। যেই জিপ থেকে নামতে নেবে ওমনেই আটকে উঠল মেহনুর, বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাড়াতাড়ি জিপের ডেবে যাওয়া জায়গাটা হাত দিয়ে ছুল। গোলাকার হয়ে ডেবে গেছে খানিকটা, সজোরে ঘুষি মারার জন্য এমনটা হয়েছে। তার মানে আর ভাবতে পারল না মেহনুর। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল,
রক্তাক্ত হাতের দিকে বেখেয়ালি হয়ে আবার অশ্রু চোখে জায়গাটা স্পর্শ করতে লাগল। মাহতিমের হাত কি ক্ষত হয়নি? মেহনুর অজান্তেই নাশু চোখে পাগলের মতো মাথা নাড়াতে লাগল। ঠোঁট নাড়িয়ে একটাই শব্দ বলতে লাগল, না 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 না। রক্তাক্ত হাতে জায়গাটা অনবরত স্পর্শ করছিল মেহনুর, বর্ষণের মতো অশ্রু ঝরিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে না না উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ দৃষ্টি থমকে হাত স্থির হয়ে গেল মেহনুরের, ঠোঁট দুটো খোলা রেখেই নিঃশ্বাস চালাচ্ছিল সে। ভালো হাতটা দৃষ্টিলব্ধ বস্তুটার দিকে কাঁপা কাঁপা ভঙ্গিতে এগিয়ে আসতে করে মুঠোয় পুড়ে নিল। বস্তুটা দূর থেকে কাছে এনে চোখের সামনে অন করল। পাওয়ার বাটনটা অন করতেই সবার আগে নোটিফিকেশনের বার্তা দেখতে পেল। নির্বাকভাবে সেটায় ক্লিক করতেই চোখের সামনে লেখাগুলো ভেসে উঠল, তোমায় কোলে তুলেছিলাম মেহনুর। রাগটা দমন করার জন্য তোমার ঠোঁট দুটোতে চুমু খেতে চেয়েছিলাম, পারলাম না। গলার স্পর্শটা সাময়িক ব্যথা দিবে, কিন্তু আমাকে দেখার আর সুযোগ দিবে না। চলে যাচ্ছি। সূর্যের আঁচটা প্রখর, তেমনি প্রখর হয়ে তাকিয়ে আছে একজোড়া চোখ। সাদা গদিতে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে রেখেছে, পিঠটা ঠেকিয়ে রেখেছে সিটের সাথে। বদ্ধ জানালা ভেদ করে দূরদূরান্তে দৃষ্টি নিবন্ধ করেছে, জানালার সাথে কোনোই ঠেকিয়ে ঠোঁটে রেখেছে আঙ্গুল। ভাবুক স্টাইলে মৌন থাকতেই চোখ দুটো আকস্মাৎ বন্ধ করল, সুঠাম দেহের প্রশস্ত বুকটা ধীরে ধীরে নিঃশ্বাসের জন্য ফুলে উঠল, অনেকটা শব্দ করেই নিঃশ্বাস ছাড়তে লাগল মাহতিম আনসারি। জানালার বাদিকটা এখন তার আয়ত্তে নিমগ্ন আছে, চলন্ত গাড়িটা জ্যাম কাটিয়ে হাইওয়ে ধরেছে মাত্র। পাকা রাস্তায় ৮০-র উপরে স্পিড তুলেছে ড্রাইভার, খুবই চতুরতার সাথে টেক্কা দিচ্ছে সামনের গাড়িগুলো। হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নেই, সেটা একটু আগেই ঘড়িতে দেখতে পেরেছে। হাতে আছে আর মাত্র ২৭ মিনিট। তার মধ্যে চেক আপ করতেই লাগবে ১০ মিনিটের মতো, আবার বিমানবন্দরের কর্মকর্তার সাথে কিছু আলাপও করা লাগবে। যোগ্য, দক্ষ, শান্ত প্রকৃতির ড্রাইভার নিজের মস্তিষ্কের মধ্যেই বসের সম্পূর্ণ শিডিউলটার ছক কষে রেখেছে, একটুও এদিক ওদিক হওয়ার চান্স নেই সেটা সে জানে। চোখের সামনে এখন ট্রাক ছুটছে, ট্রাকটার মতিগতি বড্ড অসুবিধার ঠেকলেও প্যাডেলে চাপ দিয়ে গাড়িটার স্পিড বাড়ালো ড্রাইভার। পাকাপোক্ত ড্রাইভিং হুইলটা শক্ত করে দুহাতে ধরল, প্যাডেলে চাপ প্রয়োগ করে বাতাসের সাথে ছুট লাগালো। নিমিষেই ট্রাকটাকে পিছু ফেলে দিল ড্রাইভার নোমান। মনেমনে বিশ্বজয়ীর হাসি দিয়ে গাড়ি চালাতেই লুকিং মিররে চোখ আটকে গেল, সাথে সাথে কিঞ্চিত ভয়ের সাথে ঢোক গিলল নোমান। পেছনের সিট থেকে একজোড়া তীক্ষ্ণদৃষ্টি নোমানের কার্যকলাপ নীরবে পর্যবেক্ষণ করছে। নোমান যে একটু আগে বিশ্ববিজয়ীর মতো হাসি দিল সেটাও হয়তো তার চোখ এড়ায়নি। প্রায় ৪টা বছর ধরে মাহতিম আনসারিকে চেনে নাজমুল নোমান। পেশাগত জীবনে মাহতিমই তাকে নিজের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যক্তিগত ছাড়া আরও কি কি কাজে নিয়োগ দিয়েছে সেটা ডিপার্টমেন্টের খুব উচ্চপদের লোকেরাও জানে না। পরিষ্কার করে কাউকে বলেও নি নোমানের বস। সামরিক বাহিনী থেকে ব্যক্তিগত মানুষ নিয়োগ দেওয়াটা সহজ কোনো ব্যাপার ছিল না। উক্ত পাওয়ারটা মূলত বিশেষ কিছু ব্যক্তিদের জন্য বরাদ্দ, তন্মধ্যে মাহতিম অন্যতম। সামরিক বাহিনীর নাম শুনলেই বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে সেটা সকলের কাছে অজানার বিষয় নয়। নোমান দ্রুত নিজের ভয়গুলোকে মনের ভেতর লুকিয়ে নিল, নিজের দিকটা স্বচ্ছ রাখার জন্য লুকিং মিররে চোরাদৃষ্টিতে তাকাল। আবার বিষম খেল নোমান, এখনো সেই দৃষ্টি দুটো স্থিরভাবে তাকিয়ে আছে ওর দিকে। নোমান জোরে জোরে দুটো ঢোক গিলে ড্রাইভিং হুইলটা শক্তভাবে ধরল। গলাটা একটু পরিষ্কার করে প্রসন্ন সুরে বলল, স্যার কিছু বলবেন? এখনো লুকিং মিররের দিকে দৃষ্টি নিবন্ধ রেখেছে মাহতিম। নোমানের ছোট্ট প্রশ্নটা শুনে এবার সামনের দিকে তাকালো, হাইওয়ের রাস্তাটা এক পলক দেখে নিয়ে আবার লুকিং মিররে দৃষ্টি রাখল। গলায় কপট ঝাঁঝ মিশিয়ে সতর্কতার সুরে বলল, ৮০-র উপরে স্পিড তুলে নিজেকে শেয়ানা ভাবতে যেও না। প্রথমেই তুমি ট্রাফিক রুলস ব্রেক করে বসে আছো।
এটা বাংলাদেশ দেখে বেঁচে গেলে, অন্য কান্ট্রি হলে। কথাটা শেষ করার সময় ও সুযোগ দুটোই পেল না মাহতিম। চট করে সাদা প্যান্টের পকেটে ফোনের ভাইব্রেট অবস্থা টের পেতেই কথা থামিয়ে ফেলল। বসকে ফোনের জন্য ব্যস্ত হতে দেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নোমান। মাহতিমের করা কথাগুলো মাঝে মাঝে হজম করা যায় না। যেই চোখ দিয়ে একবার তাকায় ওইখানেই যেন গ্যারে ফেলে। নোমান ভেবেই পায় না কি করে তার বসের বউ কি করে তার বসকে ট্যাকেল করে। বসের বউ সম্ভবত খুব রাগী, যখন সে সালাম দিল তখন ম্যাডাম একটুও কথা বলেনি। নোমান নিজের ভাবনা চিন্তায় মশগুল থাকলে ফোনের স্ক্রিনে চোখ রাখল মাহতিম। কলার নামটা দেখে প্রথমে ইচ্ছা করছিল কেটে দিতে, পরক্ষণে সেটা রিসিভ করে কানে ঠেকাল। জানালা থেকে সরে গিয়ে পিঠ সোজা করল, বাহাতের ঘড়িতে সময় দেখতই ছোট্ট শব্দটা বলে উঠল, হ্যালো। কাঙ্ক্ষিত সারাটা পেয়ে গেলে কিছুক্ষণ চুপ রইল সৌভিক। মাহতিম এই চুপটির অর্থটা ভালো করে জানে, ফোনের ওপাশে কথা গুছাতে ব্যস্ত সৌভিক, তাই সে চুপ করে আছে। মাহতিম তাকে সহজ করার জন্য নিজ থেকেই বলে উঠল, কলটা তো এমনই করিসনি। কি কারণে করেছিস সেটাই বল। একটু স্বাচ্ছন্দ্য বোধ করল সৌভিক। গলাটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবির সাথে যোগাযোগ বন্ধ করিস না মাহতিম। আমি জানি তুই কি ধরনের চালাকি করার চিন্তায় আছিস। ওর সাথে আপাতত এসব কিছুই করিস না। মেয়েটা প্রচুর কষ্ট পাবে। তুই একটু কল করে যদি ভাবিকে। সঙ্গে সঙ্গে মুখের কথা কেড়ে কপট ভঙ্গিতে জবাব দিল মাহতিম। অনেকটা ক্ষোভের সাথে, কিছুটা জোরালো ভঙ্গিতে বলল, ওর টপিক বাদ দিয়ে যদি কথা থাকে তাহলে সেটা বল। আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, যে কোনো সময় ফোন বন্ধ করতে হবে। যা বলার দ্রুত বল সৌভিক। মুখ ফুলিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল সৌভিক। চরম পরিমাণে হতাশা কাজ করছে এখন। ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা টিপে চোখ বন্ধ করে বলল, ভাবির হাতটা কেন কেটে দিলই দোস্ত? সরু চোখে তাকালো মাহতিম, ভ্রুদুটো কুঁচকে নাকের কাছে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। চরম আশ্চর্যের সাথে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কার হাত কেটেছে বললি? সৌভিক তৎক্ষণাৎ চাপা ক্ষোভের সুরে গজগজ করে উঠল, ভাবির হাত তুই কাটিসনি? কতখানি মাংস তুলেছিস চিন্তা আছে? প্রীতি যে কত কাহিনী করার পর স্যাভলন লাগাতে পেরেছে, ভাবি কাউকে হাত ধরতে দেয় না। আন্টি যদি জানতে পারে কি পরিমাণে ক্ষেপবে ভেবেছিস? তুই এমন কাজ করবি আমি ভাবতেও পারছি না মাহতিম। তুই নিজেকে ডেম্পারেট প্রকাশ করতে যেয়ে ভাবিকে শেষমেশ ক্ষতি করবি এটা কল্পনার বাইরে ছিল। এটা একদম ঠিক করিসনি। মাহতিম কোনো কিছুই বুঝতে পারল না। সৌভিকের কথা শুনে যতদূর বুঝতে পারল, তাতে বুঝল হয়তো মেহনুরের হাত ভুলবশত কেটেছে। সেটার অজুহাতে সৌভিক চটে আছে। এখন বেজায় রাগ দেখানোর জন্য কল করেছিল ঠিকই, কিন্তু রাগটা পুরোপুরি ফলাতে পারেনি সে। মাহতিম জানালার বাইরে দৃষ্টি দিল, এরপর চোখ ফেরালো সামনের দিকে। কিছুটা উদ্ভ্রান্তের মতো বোধ হচ্ছিল তখন, কিন্তু নোমানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য তেজালো সুরে বলল, আমি এখন বাড়িতে নেই সৌভিক। এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটা তুই ভালো করে জানিস। ওর অবস্থা যদি বেশি খারাপ হয় দেন ডাক্তার ডেকে আনো, মাকে বিষয়টা জানিয়ে দে। ওর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে কথা বলার, সেটা ও নিজেই পারবে। ওকে ওর মতো ছেড়ে দে, নীতিদের ভালোভাবে পৌঁছে দিস। রাখি এখন। রাত 10টার আগে কল করবি না। করলেও বন্ধ পাবি। মাহতিমের কথার বিপরীতে কথা বলার জন্য বাক্য সাজাচ্ছিল সৌভিক। মাহতিম একটানে কথাগুলো শুনিয়ে দিতেই সৌভিক যেই মুখ খুলবে অমনেই কানে কল কাটার টুটটুট আওয়াজটা শুনতে পেল। দাঁতে দাঁত পিষে কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনে তাকালো, ততক্ষণে মাহতিমের ফোন বন্ধ হয়ে গেছে, আর কল করেও মাহতিমকে পেল না সৌভিক। সকালের নাস্তাটা খাপোছাড়া ভাবে শেষ হল।
কেউ নাস্তা খেলো, কেউ বা খেলো না। কেউ কেউ আধা খেয়ে উঠে চলে গেল, কেউ রুটি ছিঁড়তেই সময় পার করল। মার্জা না চাইতেও নাস্তা খেতে বাধ্য হল, একান্ত ঔষধের জন্যই যতটুকু খাওয়া দাওয়া। মেহনুর আজ নাস্তার টেবিলে আসেনি, সকালে এক পলকের জন্য বিমর্ষ মুখটা দেখেছিল, এরপর আর দেখেনি। মাথায় খয়েরি রঙের ওড়নাটা পরিপাটিভাবে টেনে সিঁড়ি দিয়ে উপরে উঠল, পা টিপে টিপে ছাদের ডানদিকের রুমটায় চলে এলো। দরজার হালকা নীলের পর্দা ঝুলছে, পর্দার শেষ ভাগটা সাদা রঙের। মার্জা ডানহাতে পর্দা সরিয়ে রুমের ভেতরে পা রাখল, শান্তমুখে ভেতরে ঢুকতেই চোখ দুটো বিছানার দিকে স্থির হয়ে গেল। হাঁটু দুটো বুকের কাছে তুলে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে রেখেছে মেহনুর, গোলাপি চাদরের পরিষ্কার বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে। মেহনুরকে ওভাবে মাথা ঠেকিয়ে বসতে দেখে মার্জা তার পাশে গিয়ে বসল। মেহনুরের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলে পরমাহ্লাদের সুরে বলল, নাস্তা না করলে চলবে? মাহদিকে পাঠালাম, নীতিকে পাঠালাম, সবাইকে তুমি এক এক করে ফিরিয়ে দিল। না খেলে যে শরীর আরো রোগা করবে বুঝো না? মাহতি মেলে তো খুব বকবে মেহনুর। কাল কি বকার নমুনা দেখনি? নড়েচড়ে উঠল মেহনুর, নাক টানার শব্দ করতেই হাঁটু থেকে মাথা তুলতে লাগল। বন্ধ চোখ দুটো অনেকক্ষণ পর খুলতে যেয়ে ঝাপসা দেখছে এখন। ফোলা ফোলা আঁখি দুটো লাল হয়ে গেছে, নাকের মাথাটা যেন রক্তজবার মতো লালচে হয়েছে, চোখের দুই কোল থেকে এখনো ঝরছে অশ্রুফোঁটা। হাঁটুটা নামিয়ে স্বাভাবিক করতেই শাড়ির আঁচলো টেনে চোখ মুছল মেহনুর, দুচোখের কোল দুটো অশ্রুমোচন করার চেষ্টা করল। মার্জা ব্যথার দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকলে মেহনুরের হাতটা থামিয়ে দিল। মেহনুর অবাক হয়ে চোখ মুছা বন্ধ করলে মার্জা একটু এগিয়ে বসল। বাহাত দিয়ে মেহনুরের সিক্ত গালটা ধরল, অন্য হাতটা দিয়ে ওড়না নিয়ে গাল মুছে দিতে থাকল মার্জা। কান্নার জন্য ফোপানো ভঙ্গিতে ঠোঁট কাঁপছে, নাক বন্ধ হওয়ার কারণে ঠোঁট দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। শাশুড়ির মুখপানে কান্নাবিজড়িত চাহনিতে তাকিয়ে থাকলে হাসার চেষ্টা করল মার্জা। মারে, তোকে কি কাদার জন্য এ বাড়িতে নিয়ে এসেছি? আমার মতো বুড়িকে একটু দেখবি, সময় দিবি, তোর সংসারটা একটু একটু করে বুঝে নিবি, আমার মাহতিমটাকে সামলাবি, এ সবই তো তোর মা। মেহনুরকে শান্ত করার উদ্দেশ্যে মাথায় হাত বুলাচ্ছিল মার্জা। চোখের অবাধ্য জল যেন মার্জার তুই সম্বোধনে থেমে গেল, এক টুকরো সুখ পাওয়ার মতো খুশি অনুভব করল মেহনুর। শাশুড়ির চাওয়া মতো চোখ দুটো ভালো করে শেষবারের মতন মুছল। নীরবে সব কার্যকলাপ দেখে প্রাণভোলা হাসি দিল মার্জা। স্নেহের কোমল মায় হাত দুটো বাড়িয়ে মেহনুরকে বুকে টেনে নিল। মেহনুরের মাথাটা নিজের শূন্য বুকটার কাছে চেপে মাথায় আদরের পরশ বসিয়ে দিল। দুহাতে মাতৃভাণ্ডারের ভালোবাসা বিলিয়ে অনেকক্ষণ আগলে রাখল। মায়ের মতোই নিখাদ স্নেহের অস্তিত্ব পেয়ে মার্জাকেও হাত এগিয়ে জড়িয়ে ধরল মেহনুর। ছোটবেলায় শেফালির হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে মায়ের বুকটায় লুকাত মেহনুর। মায়ের মাতৃগন্ধে গা মিলিয়ে একসময় ঘুমিয়ে পড়ত। সেই মধুর দিনগুলো আর খুঁজে পায় না মেহনুর। হাতরে হাতরে অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পেরেছে, বয়স বাড়ার সাথে সাথে মায়ের দেহে গা মিলানোর দিনগুলো হারিয়ে গেছে। মেহনুর যেন ভুলেই গেল সে এখন মার্জার ছায়ায় ঢেকে আছে। মার্জাকে মায়ের মতোই কাছে পেয়ে আনমনে বলতে লাগল মেহনুর। কিছুটা ব্যথাতুর গলায় আর্দ্রমিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, মা, আপনার সাথে যদি কম কথা বলি আপনি কি আমার উপর রাগ করবেন? মাথায় থুতনি বসিয়ে চোখ বন্ধ করেছিল মার্জা। ওই অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর বলে দিল, এখানে রাগের কি দেখলি? রাগ করব কেন? বাবা মশাই তো বলেই দিয়েছে তুই কম কথা বলিস। শাশুড়ির কথায় মনের সমস্ত জোরতা দূরীভূত হল মেহনুরের। মনের মধ্যে জটপাকানো প্রশ্নটা এবার প্রস্তুত করে নিল। মার্জাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে উঠল, উনি কিসে চাকরি করেন মা? আমাকে উনি আজ পর্যন্ত উনার সম্পর্কে কিছু জানাননি। উনি আমায় বিশ্বাস করতে পারেন না।
মাঝে মাঝে মনে হয় উনি আপনাকে খুশি করতে আমায় বিয়ে করেছেন। আমাকে মাফ করুন, আমি জানি এরকম কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার উত্তরগুলো কেউ দেয় না মা। সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে রাখে। আমি কি গ্রামের মেয়ে বলে? চট করে জিভ কামড়ে ছি ছি করে উঠল মার্জা। তড়িৎ গতিতে মেহনুরের মুখটা হাত চাপ দিয়ে নাসু চোখে মাথা নাড়াল। উদ্বিগ্ন দৃষ্টিতে চিন্তিত সুরে মেহনুরের উদ্দেশ্যে বলল, এখানে গ্রামট্রাম বলে কিছু নেই। খবরদার ওসব আজে বাজে কথা মুখে আনবি না। মারে মাহতিম নিজেই তোকে পছন্দ করেছে। সেদিন তরুণ লম্পটের জন্য শেফালি ভাবি যখন তামাশা করল, তখনই মাহতিম আমার কাছে এসে বিয়ের প্রস্তাব রাখতে বলেছে। ও চেয়েছিল তুই ওর কাছেই থাক। তোর জন্য এই প্রথম ওকে ছুটির জন্য পাগলামি করতে দেখেছি। আমার কোলে মাথা রেখে কতবার যে কাকে কাকে কল দিল সেই হদিশ আমিও মিলাতে পারি না। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকালো এবার। ছটফট করে উঠল মার্জার মুখে পরবর্তী কথাটা শোনার জন্য। পরের কথা যে মাহতিমের পেশা সম্পর্কীয় সেটা কিঞ্চিত হলেও ধরতে পেরেছে মেহনুর। শাশুড়িকে তাড়া দিতে যেয়ে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হল সে। কে যেন দরজার কাছ থেকে অনমনীয় কণ্ঠে ডেকে ওঠে। চকিত হড়বড় করে দরজার দিকে তাকায় দুজন। মেহনুর মানুষটাকে চিনতে না পেরে তাকিয়ে থাকলে মার্জা তখন সাদরে গ্রহণ করার জন্য বিছানা থেকে নেমে যায়। দরজায় দাঁড়িয়ে আছে খুবই শৌখিন পোশাকের মহিলা। চামড়ায় এমনভাবে কৃত্রিম রং মেখেছে গাল দুটো গোলাপি গোলাপি হয়ে আছে। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক কড়া করে দিয়েছে, পরনে আভিজাত্য ভঙ্গির শাড়ি পরা। রংটা সোনালির রঙের মধ্যে ঝিলমিল করে চোখ ধাঁধাচ্ছে। ব্লাউজটা খুবই দৃষ্টিকটু লাগছে। এটা মেহনুরের কাছে কেমন লজ্জাজনক বোধ হল। বাদামি রঙের মখমল কাপড়ের ব্লাউজটা হাতাবিহীন, তার উপর গলাটাও বেশ হা করা। শাড়ির আঁচলও যদি বেখাপ্পা ভাবে সেফটি পিন মুক্ত হয়ে যায়, তাহলে লালসাজনি তো যেকোনো পুরুষেরই চলে যাবে। বেজায় ঘেন্না কাজ করছিল মহিলাটার প্রতি। অশালীন পোশাক আশাক পরে এই মহিলা কিভাবে চলাফেরা করে? অস্বস্তিবোধ হয় না? পুরুষালী দৃষ্টি তো গিলে গিলে খাওয়ার কথা। মেহনুর নিজেই আর মহিলার দিকে তাকাতে পারল না। প্রচণ্ড লজ্জা কাজ করছে মহিলার অবস্থা দেখে। মাহতিম কি এই মহিলাকে দেখতে পারে? মাহতিম যদি এই মহিলাকে প্রশ্রয় দেয় তাহলে একটুও মাহতিমের সাথে যোগাযোগ করবে না মেহনুর। ওই অসভ্য লোককে একদম সহ্য করবে না সে। মনেমনে উদ্ভট জেদে ভস্মীভূত হতে থাকলে চিন্তার দুনিয়ায় ছেদ কল মার্জা। চোখ তুলে সামনে তাকাতেই দেখল ওই বেহাল্লাপনা মহিলা ওর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে। বাড়িয়ে দেওয়া হাতটায় দামি একটা ব্রেসলেট দেখতে পেল মেহনুর। হাতের 5টি আঙ্গুলের সমান তালে হিরে বসানো আংটি পরা তার। মেহনুর ড্যাবড্যাব করে হাতের দিকে তাকিয়ে থাকলে মহিলা এবার বাভরু উঁচু করল। মেহনুরের দিকে আপাদমস্তক ঘৃণ্যভাবে তাকিয়ে দেখল। মার্জা এখনো পাশে দেখে দৃষ্টি পাল্টালো মহিলা, ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে সেই হাত বাড়িয়ে মেহনুরের থুতনি ধরল। মেহনুর তখনও উজবুকের মতো তাকিয়ে থাকলে মহিলা নিজেই তখন বলে উঠল, তুমিই তাহলে মেহনুর আফরিন? দেখে ভালো লাগলো প্রিটি লেডি। আমি হচ্ছি তোমার মামি শাশুড়ি, মাহতিমের একমাত্র রজনী মামি। ছেলেটা আমার সাথে দেখা করে গেল না। আমার লাকটা কি খারাপ। মেহনুরের থুতনি ছেড়ে এবার মার্জার দিকে তাকালো রজনী ইবনাত। মেহনুর মনেমনে তীব্রমাত্রায় রাগ অনুভব করছে, কেন করছে তা সে নিজেও জানে না। এদিকে সবার দৃষ্টি বাঁচিয়ে একজোড়া চোখ তখন সিসি ক্যামেরার মতো কাজ করছে, অবশ্য সেটা কারো নজরে পড়েনি। জানালা দিয়ে গোয়েন্দা স্টাইলে দৃষ্টি রেখে আছে মাহদি। আজ ছোট বলে নিচ থেকে সবাই আপাতত ওকেই পাঠিয়ে দিয়েছে। চোরা দৃষ্টি রাখার জন্য মাহদি চরম লেভেলের এক্সপার্ট, এ বিষয়ে মাহতিমও বলতে বাধ্য। রজনী খুব কায়দা করে মার্জাকে রুম থেকে নিচে পাঠিয়ে দিল। মাকে বেরুতে দেখে সতর্ক হল মাহদি।
নিজেকে চতুরতার সাথে আড়াল করার জন্য ছাদে থাকা চটের বস্তাটা গায়ে টেনে বসল। মায়ের পদধ্বনি ক্রমশ কমে গেলে গা থেকে বস্তা সরালো মাহদি। মায়ের যাওয়ার দিকে হাসি দিয়ে নিজের কলারটা দাম্ভিকতার স্টাইলে দুবার টান মারল। হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই জানালা দিয়ে পুনরায় দৃষ্টি দিল। তৎক্ষণাৎ ভেতরের দৃশ্য দেখে চিৎকার দিতে নিচ্ছিল মাহদি। আতকে উঠতেই মুখে দুহাত চাপা সাথে সাথে নিচে বসে পড়ল। মুহূর্তের মধ্যে অস্থির হয়ে উঠল মাহদি। দ্বিতীয় দফায় সাহস করে পা দুটো উঁচু করে জানালা দিয়ে ফের তাকালো। পূর্বের তুলনায় দ্বিগুণ মাত্রায় শিউরে উঠে ছাদের ফ্লোরেই বসে পড়ল মাহদি। মাথা কাজ করছে না ওর। ভয়ার তো বুকটা চিপসে আসছে, কি করবে ভাবতে পারল না। তড়িঘড়ি করে ট্রাউজারের পকেট থেকে মায়ের চুরি করা ফোনটা বের করল। নিঃশ্বাসের প্রখরে হাঁপাতে হাঁপাতে ভয়েস রেকর্ডই সঠিক মনে হল। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ঢুকে অডিও অপশনে বৃদ্ধাঙ্গুল চেপে গড়গড় করে বলতে লাগল মাহদি। ভাভা ভাইয়া, আপু, রজনী মামি ব্যথা দিচ্ছে, রোর রক্ত পপড়ছে, আমার ববৌকে ব্যথা দিচ্ছে, ব্যথা দিচ্ছে। এটুকু বলতেই কপালগলা ঘেমে একাকার মাহদির। এখনও অবিরামভাবে হাঁপাচ্ছে সে। বুকের ধরফর করা জায়গায় হাত রেখে ঢোক গিলে যাচ্ছে। কোনোমতে বৃদ্ধাঙ্গুলটা অডিও অপশন থেকে সরিয়ে সেন্ড মারল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে রিস্কোজনটা কভার করতেই একদৌড়ে নিজের রুমে ঢুকল মাহদি। দরজা আটকে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবিয়ে হাঁপিয়ে যাচ্ছে, নিঃশ্বাস ওর শান্ত হচ্ছে না। এদিকে সেন্ড অপশনের জায়গায় ভুলবশত অন্যখানে ফরওয়ার্ড হয়েছে অডিওটা। যদি ফরওয়ার্ড মেসেজটা ওই ব্যক্তি সিন করে তাহলে কেমন তাণ্ডব লীলা হবে কেউ জানে না। চলবে ইনশাআল্লাহ।